খরার সৃষ্টি হচ্ছে। আমাদের তো পরিশ্রুত বায়ুটা আগে দরকার। কিউআইটা কি? এটা কি জানে লোকে? আমরা সচেতন হতে পারছি না যে দিল্লির মতো একটা সিটিতে গিয়ে যে হঠাৎ করে 350-400 একটা রেড অ্যালার্ট হয়ে যাচ্ছে। আমাদের একটা মারাত্মক অ্যাওয়ারনেস এর অভাব আছে। যেভাবে আজকে তাপমাত্রা বেড়েছিল সেখানে প্রায় 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গিয়ে পৌঁছেছিল। যে প্রচুর পরিমাণে ঘূর্ণিঝড়ের পরিমাণ বাড়ছে, প্রচুর মানুষ জলবায়ু উদ্বাস্তু হচ্ছে, প্রায় 8 থেকে 10 লাখ গাছ সেখানে কেটে ফেলতে হচ্ছে। পরিবেশ নিয়ে রাজনীতি নয়, নদীর গতিমুখ পরিবর্তন হচ্ছে, খেয়ালি মনে এটার সাথে কিন্তু মানুষকে অ্যাডাপ্ট করতে শিখতে হবে। WHO রিপোর্টে কিন্তু উঠে এসছে যে 5 বছর বয়সী বাচ্চাদের মৃত্যু ঘটছে বায়ু দূষণে, বহু মানুষের মৃত্যু ঘটে ডেঙ্গুতে। সেখানে আজকে প্লাস্টিক্স পৌঁছে যাচ্ছে যেখানে সূর্যের আলো পৌঁছতে পারছে। টকাথন উইথ শুভদীপে আমি শুভদীপ, আপনাদের হোস্ট। আজকে আরেকটা নতুন এপিসোড নিয়ে চলে এলাম। যেরকম আমি আপনাদের সাথে সবসময় আলাপ করাই সেই মানুষগুলোর যারা ব্যতিক্রমী। আজকেও যিনি আমার সাথে আছেন, তিনি যে কাজটা করছেন সম্পূর্ণ ব্যতিক্রম। তিনি কে সেটা তো বলবই। তার আগে ছোট করে কয়েকটা জিনিস একটু বলে দিই। এই যে হঠাৎ করে আমফান, হঠাৎ করে ঝড় ঝঞ্ঝা আমাদের জীবনে রোজ আসছে, এটা তো আমাদের ছোটবেলায় বা কদিন আগেও ছিল না। বা এই যে সময়ের সাথে সাথে ভীষণভাবে একটা ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, এই কথাটা আমরা খুব শুনছি। কিন্তু সেই ক্লাইমেট চেঞ্জ জিনিসটা কি? তার প্রভাব আমাদের জীবনে কিভাবে পড়ছে, কতটা পড়ছে? এই সমস্ত কিছু নিয়ে আজকে একটু আলোচনা করে নেব আমার আজকের যিনি বিশেষ অতিথি তার সাথে। তিনি কে? তিনি ডক্টর স্বাতী নন্দী চক্রবর্তী, বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী বা a very eminent environmental scientist. ওয়েলকাম স্বাতী। নমস্কার। ওয়েলকাম টু টকাথন উইথ শুভদীপ। সত্যি মানে আজকে খুব আপ্লুত আপনাকে আমি পেয়ে। বিকজ আপনাকে পাওয়ার একটা খুব বড় কারণ হলো আমার একটু জানতে ইচ্ছা করছে যে এই এখন আমরা সবাই যে খুব ক্লাইমেট চেঞ্জ বা পরিবেশ বদল বা আবহাওয়া বদল যেটা আমরা বলছি, এই জিনিসটা কি যদি একটু বিশদে বলেন আমাদের? এই ক্লাইমেট চেঞ্জ কিন্তু এখন একেবারে একটা বাজওয়ার্ড। মানে আমরা সমস্ত জায়গাতেই এই ক্লাইমেট চেঞ্জ হচ্ছে সেটা আমরা শুনতে পাচ্ছি। কিন্তু আমরা অনুভূত কতটা হচ্ছি বা প্রত্যেকে সেই অনুভূতিটা আমরা পাচ্ছি কিনা সেটাই কিন্তু আমাদের প্রশ্নচিহ্ন। সবথেকে বিষয় যে আমাদের ইন্টারন্যাশনাল প্যানেল অফ ক্লাইমেট চেঞ্জ যেটা আমাদের সবসময় যেভাবে বলা হয় যে সারা পৃথিবী যেভাবে ক্লাইমেট চেঞ্জটাকে দেখছে, সেদিক থেকে যদি বলা যায় তাহলে অবশ্যই শুধু কিন্তু আজকে তাপমাত্রা বেড়ে যাওয়া না। আমাদের এই চারপাশটা পরিবেশের তাপমাত্রা বাড়তেই পারে। সেখানে ঝড়, বৃষ্টি, আমাদের তো পরিশ্রুত বায়ুটা আগে দরকার। হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি যে কোনো জায়গায় অতিরিক্ত বৃষ্টি হচ্ছে, আবার কোথাও কিন্তু কমে যাচ্ছে বৃষ্টিপাত। মানে আগে যেখানে হয়তো প্রচুর বৃষ্টিপাত দেখা যেত, যেমন আমরা ছোটবেলা থেকেই পড়ে এসেছি ভূগোলের বইতেও, চেরাপুঞ্জি। ছোট ছেলেমেয়েরাও শুনে এসেছে চেরাপুঞ্জির নাম, মেঘালয়ের নাম। সুতরাং সেই জায়গাগুলোতে দেখা যাচ্ছে হঠাৎ করে একটা বৃষ্টিপাতের পরিমাণ কমে যাচ্ছে। এইটাই কিন্তু ক্লাইমেট চেঞ্জ। মানে এইটা হচ্ছে প্রভাবটা, ক্লাইমেট চেঞ্জের প্রভাবটা পড়ছে সারা পৃথিবী জুড়ে। বিভিন্ন জায়গায় খরার সৃষ্টি হচ্ছে। এক্কেবারে মানে যে জায়গাগুলো বনভূমি থাকছে, সেই বনভূমিগুলোতে হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি দাবানলে পরিণত হচ্ছে। কিউআইটা কি? সারা পৃথিবী জুড়ে, এটা শুধু ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের প্রবলেম তা নয়। এটা কিন্তু সমস্ত পৃথিবীতে এই ধরনের একটা আমরা দেখতে পাচ্ছি যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে এবং তার প্রভাবটা মানব শরীরে মানে মানব সভ্যতা। সভ্যতায় এসে পড়েছে। এটাকেই কিন্তু আমরা বলবার 300-400 একটা রেড অ্যালার্ট হয়ে যাচ্ছে। কি কারণে সেটা আমরা হয়তো পুরোটা বুঝে উঠতে পারছি না। সেটাকে আমরা ক্লাইমেট চেঞ্জ বলছি। হুম। কিন্তু সে এই যে বুঝে উঠতে পারছি না, এটা একটা খুব একটা সাংঘাতিক কথা। এই বুঝে উঠতে পারার জন্য আমাদের এক্সাক্টলি কি করা উচিত ম্যাডাম?
একটা জিনিস ভীষণভাবে বলব যে আমাদেরকে কিন্তু চারপাশটা সম্বন্ধে ভীষণভাবে আমাদেরকে মানে একেবারে অনুভূতিটা থাকা উচিত। মানে আমার চারপাশে কি হচ্ছে আমি জানি না। আমি একটা ঠান্ডা ঘরে বসে আছি, অফিস করছি, বাড়ি আসছি বা বাড়িতেও যখন আসছি যে গাড়িটাতে আসছি সেটাও একেবারে ঠান্ডা শীতল গাড়ি এবং বাড়িতে এসেও ঠান্ডা শীতল আমার পরিবেশ। সুতরাং বাইরের যে জগৎ, বাইরের যে পরিবেশে কি পরিবর্তন আসছে সে সম্বন্ধে যদি আমি ওয়াকিবহাল না হই, তাহলে কিন্তু আমি বলব যে আমি মানুষ হিসেবে পরিবেশ সচেতন মানুষ নই। সবথেকে যেটা প্রয়োজন যে মানুষকে পরিবেশ সচেতন হয়ে ওঠা বা পরিবেশকে ভালোবাসা এবং পরিবেশকে জানার যে একটা ইচ্ছে, সেটা কিন্তু সবথেকে বেশি দরকার আমাদেরই। কারণ হচ্ছে আমরাই একমাত্র জীব যারা এই পরিবেশকেই আমাদের বিভিন্ন কাজে ব্যবহার করছি এবং সেই কারণেই পরিবেশের ওপর স্ট্রেস যেটা আমরা বলি, যেটাকে আমরা খুব সায়েন্টিফিক্যালি একটা ওয়ার্ড ইউজ করা হয় যে অ্যানথ্রোপোসেন। হুম, এই অ্যানথ্রোপোসেন স্ট্রেসটা এটা কিন্তু মনুষ্য সৃষ্ট। সুতরাং আজকে সারা পৃথিবীতে যেখানে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণেতে উষ্ণায়ন ঘটছে, সেটা কিন্তু একটা বিশ্বায়নেরই ফলাফল। হুম, আমরা তো বিশ্বায়নকে অস্বীকার করতে পারি না। আমরা তো বলতে পারি না, ভুলতে পারি না যে আজকে আমরা একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আছি এবং সেখানেতে কিন্তু আমরা ২০২৬ আমরা চারদিকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ব্যবহার দেখছি। সুতরাং পৃথিবী কিন্তু আজকে দ্রুত এগোচ্ছে। হুম। সেইখানেতে আজকে পরিবেশকে আমরা কতটা গুরুত্ব দিচ্ছি, সেখানে কতটা আমাদের কার্বনের মাত্রা কিভাবে বাড়ছে, এইগুলো কিন্তু একটা রিয়েল টাইম মনিটরিং সমস্ত সময় কিন্তু হচ্ছে। এবার আমাদের উচিত, আমাদের কর্তব্য মানুষ হিসাবে সেটা কিন্তু একটু দেখা। আমাদের কিন্তু প্রত্যেকের হাতে আজকে আধুনিক প্রযুক্তিতে এই এআই এর প্রভাবে হোক বা আমাদের টেকনোলজিক্যাল যে আপগ্রেডেশনস এ হোক, আমাদের কিন্তু একটা করে মুঠোফোন, মোবাইল কিন্তু প্রত্যেকের কাছে আছে। আমরা চাইলেই পারি যে সেই সময় দাঁড়িয়ে আমরা যেখানে আছি, সেখানে কি ধরনের টেম্পারেচারস, সেখানে বৃষ্টিপাতের পরিমাণ কিরকম আছে, সেখানে এয়ার কোয়ালিটি ইনডেক্স যেটা AQI কিন্তু এক্কেবারে ভীষণ আমরা নিয়মিত দেখি আমাদের যেকোনো ডেইলি নিউজ পেপার থেকে শুরু করে আমাদের যেকোনো ধরনের আমরা যখনই বায়ুর গুণগত মান বলি, হুম, মানে আমাদের চারপাশে নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকতে গেলে আমাদের তো পরিশ্রুত বায়ুটা আগে দরকার, বাতাস। সুতরাং এই বাতাসে পার্টিকুলেট ম্যাটারস যেগুলো PM10 বা PM2.5 এর কথা আমরা বলি, PM1.1 এর কথা আমরা বলছি। সুতরাং সূক্ষ্মাতিসূক্ষ্ম যে কণাগুলো, সেগুলোর কি পরিস্থিতি? আমি যেখানে বসবাস করছি, সেটা গ্রামে হতে পারে, সেটা শহরে হতে পারে, সেটা একটা মডার্ন সিটিতে হতে পারে। সুতরাং একটা মানুষ হিসাবে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এটা আমাদের একটা দায়িত্ববোধের মধ্যে পড়ছে যে আমাদের চারপাশের পরিবেশের মধ্যে যে প্যারামিটারস গুলো আছে, যেগুলো কিন্তু অর্ধেক মানুষ আজকে কিন্তু এই একিউআই ইনডেক্স যদি আমি সার্ভে করে দেখেছি যে সাধারণ মানুষকে একটু জিজ্ঞেস করে যে একিউআই টা কি? প্রত্যেকদিন তো আমরা শুনছি এটা হু, হু করে সেটা বাড়ছে। কি জানে লোকে? সেইটাই তো, সেই জিনিসটাই কিন্তু আমরা সচেতন হতে পারছি না যে AQI টা কি জিনিস বা এটা কতর ওপরে গেলে আজকে কিন্তু আমরা দেখি যে বাতাসে যখন দিল্লির মতো একটা সিটিতে গিয়ে যে হঠাৎ করে ৩৫০, ৪০০ একটা রেড অ্যালার্ট হয়ে যাচ্ছে বা কলকাতাতেও একটা দিওয়ালির সময় এসে আমরা বলছি বাতাসের গুণগত মান অত্যন্ত ভয়ংকর হয়ে গেছে। সেটা আমরা তখনই বুঝতে পারি, খুব সাধারণ মানুষরা তখনই বুঝতে পারে, যখন একটা ধোঁয়াশার সৃষ্টি হয়। চারদিকটা আমরা দেখছি একটা কুয়াশার সাথে ধোঁয়াশার একটা সৃষ্টি হচ্ছে। নিঃশ্বাসের প্রশ্ন। নিঃশ্বাসের প্রবলেম হচ্ছে। কিন্তু যদি সেটা না হয়, তাহলে কিন্তু সে বুঝতে পারছে না যে আজকের একিউআই ইনডেক্স ৩০০ র উপরে উঠলো, হুম, না ২৫০ তে আছে। সুতরাং একটু যদি আমরা এই রিয়াল টাইম মনিটরিং এবং আমাদের পলিউশন কন্ট্রোল বোর্ডের তরফ থেকেও বিভিন্ন জায়গায় কিন্তু দেখি ডিসপ্লেতে কিন্তু আছেই। একটু চোখ কান খোলা রাখতে হবে। রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার সময় সেই ডিসপ্লে বোর্ডগুলোতে দেখতে হবে যে কি ধরনের সেখানে অ্যাওয়ার করা হচ্ছে সাধারণ মানুষকে।
কেন লাগানো হয়েছে? যদি সেটা এক্কেবারে আমরা দেখি রেড কন্ডিশন মানে পুয়ার কন্ডিশনস এর দিকে আছে, তাহলে অবশ্যই বলব মাস্ক ব্যবহার করা উচিত। সুতরাং এই প্রিকশনস গুলো নেওয়ার জন্য তো পরিবেশ সম্বন্ধে আমাদের একটা সম্যক যদি সচেতনতা না থাকে বা আমরা যদি না বুঝি, পরিবেশকেই না বুঝি, তাহলে তো আমাদের মানিয়ে নেওয়া বা অ্যাডাপ্টেশনস যেটাকে আমরা মানুষ হিসেবে ভীষণভাবে দরকার, সেটা তো করে উঠতে পারব না। দেখুন ম্যাডাম, আপনি যেটা বললেন আমি খুব অ্যাবসোলিউটলি বুঝলাম যে আমাদের একটা মারাত্মক অ্যাওয়ারনেস এর অভাব আছে। যে অ্যাওয়ারনেসটা আপনি বলছেন এটা যেকোনো সাধারণ মানুষ আজকে মুঠোফোন, মোবাইল ফোনের থ্রু দিয়ে দেখতে পারে, এআই দিয়ে দেখতে পারে। কিন্তু আমার এখানে একটা ছোট প্রশ্ন আছে। এই যে আপনি যেটা বলছেন যে এই অ্যাওয়ারনেসটা একটা গ্রাসরুট লেভেলে পৌঁছবে কিভাবে? এটা আপনি একজন একজন আ এনভায়রনমেন্টাল সায়েন্টিস্ট হিসেবে আপনি কি ভাবেন যে কিভাবে এই যে আপনি যেটা বলছেন একটা আজকে তো বোধহয় তাও কিছু লোক বোধহয় AQI টা বোঝে। এত সব মিডিয়াতে বলছে। কিন্তু আমাদের যে আরো সচেতনতা, একটা গাছ লাগানোর কতটা প্রয়োজন বা আ কতটা আমার কার্বন ইউজ করা উচিত কি আমি কতটা এসি ইউজ করব। এই জিনিসটার যে অ্যাওয়ারনেস টার অভাব, এটা আপনার কিভাবে শোধরানো যায় বলে আপনার মনে হয় আজকের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে? দেখুন, এটা শোধরানোর বিষয় নয়, এটা হচ্ছে মানুষের অভ্যেস। এবার আমরা যদি কোনো কিছুতে নিজেকে অভ্যস্ত করে তুলি, তাহলে কিন্তু আমরা অনেক কিছু আ মানে আমরা অনেক কিছু ভালো করতে পারি। কারণ আমরাই মানুষেরা এমন জায়গা আছে যেখানে গিয়ে কিন্তু যদি কোনো মানে জিনিস বাইরে ফেলতে না হয়, আমরা ফেলি না। সুতরাং মানুষকে যেভাবে ট্রেন্ড করা হয়, মানুষ সেভাবেই কিন্তু সেই কাজটা করতে অভ্যস্ত হয়। সুতরাং আজকে মানুষকে চিন্তা করতে হবে, যদি সে বোঝে যে এটা সত্যিই তার জন্য দরকার। কারণ আমরা যদি চারদিকে দেখি যে পরিবেশের কোনো গুরুত্ব নেই, তাহলে কিন্তু মানুষের কাছে সেই গুরুত্বটা সেভাবে এসে পৌঁছয় না। আজকে রুট লেভেলের যেটা কথা বলছেন, আজকে এই যে বা কিছুটা আন্ডার প্রিভিলেজড। একদম। হুম। সেই সমস্ত মানুষদের কাছে পৌঁছনোর জন্য প্রচুর এনজিও কাজ করছে এবং গভর্নমেন্টের প্রচুর পলিসিও আছে। সেগুলোর মাধ্যমে আজকে আমরা দেখেছি যে মাঠে ঘাটে যেখানে আমরা বিশুদ্ধ জলের কথা বলি, সেখানে জলকে আমাদের যে পরিশ্রুত জল পাওয়ার জন্য কিন্তু যে জলকে নষ্ট করা চলবে না, জল ধরো জল ভরো বা আমরা বিভিন্ন রকমের যে প্রকল্পগুলো বিভিন্ন জায়গায় দেখি, সেগুলো কিন্তু আল্টিমেটলি আমাদের এই রুট লেভেলকে তাদেরকে সচেতন করবার জন্য, তাদের কাছে পৌঁছনোর জন্য। হুম। কিন্তু যেটা দরকার যে পরিবেশকে একটু গুরুত্ব দেওয়া। আমাদের চারপাশেতে আমরা যখন বিভিন্ন ধরনের ওয়েস্ট ফেলি, সাধারণত আমাদের ডেইলি ওয়েস্ট এর মধ্যে কিছু থাকে বায়োডিগ্রেডেবল ওয়েস্ট, কিছু থাকে নন বায়োডিগ্রেডেবল ওয়েস্ট। কিছু গেসিয়াস ওয়েস্ট। একদম। এই যে ওয়েস্ট গুলোকে, এগুলো তো আমাদেরকে প্রচুরবার শেখানো হয়। আমাদের পুরসভা থেকে এসে আমাদের বিভিন্ন মিউনিসিপ্যালিটি যেখানে আছে সেখান থেকে যে একটা করে গ্রিন বাকেট দেওয়া হয়, একটা করে ব্লু বাকেট দেওয়া হচ্ছে যে গ্রিন বাকেটের মধ্যে গ্রিনটা ফেলা হবে। ব্লুতে ব্লুটা মানে আমাদের বায়োডিগ্রেডেবল এবং নন বায়োডিগ্রেডেবল এই যে সেগ্রিগেশনস, এটার কথা তো বহুবার বলা হয়। তবু কি আমরা অভ্যস্ত হতে পারছি? সুতরাং এই অভ্যেসটা কিন্তু মানুষের নিজের থেকে আসতে হবে। হুম। সুতরাং আমরা যদি ভাবি যে আমরা পরিবেশকে গুরুত্ব দেবো, আমরা আমাদের চারদিকের পরিবেশটা সুন্দর, পরিষ্কার, পরিচ্ছন্ন রাখবো, তখন কিন্তু আমরা আমাদের সেই জায়গাগুলো আমরা ক্লিন করতে থাকি, পরিষ্কার করতে থাকি। প্রচুর গাছ বসাতে থাকি, সেগুলোকে নিয়মিত পরিচর্যা করি। শুধু গাছ বসিয়ে সেটাকে ছেড়ে দিই না। নিশ্চয়ই জল সেখানেতে দেওয়া, আমরা সার একদম দেওয়া। যে জল দেওয়া, রেগুলার একটু জল দেওয়া, পরিচর্যা করা এবং আমাদের এই চারপাশটা পরিষ্কার রাখা। হুম। এইটুকু কিন্তু আমরা করি। সেইটুকু করলেই এই যে সলিড ওয়েস্ট, এটাকে যদি আমরা মিনিমাইজ করতে পারি, সোর্স সেগ্রিগেশন করতে পারি, তাহলেই তো প্রচুর পরিমাণ যে আমাদের মিথেন গ্যাস, সেইটাই তো আমরা বাঁচিয়ে রাখতে বাঁচিয়ে পারবো। রাখতে মানে পারবো। সেটা তৈরি হবে না। হ্যাঁ, সুতরাং সেই জায়গাটা থেকে তো আমাদেরকে নিজস্ব একটা চিন্তা ভাবনা আনতেই হবে। হুম, ঠিক। আচ্ছা, বর্তমান বিশ্বে এই যে জলবায়ু পরিবর্তনের যে সবচেয়ে দৃশ্যমান প্রভাব বা দৃশ্যমান যে আ ইফেক্ট গুলো আমাদের সবার মধ্যে পড়ছে, এখানে উপকূলীয় অঞ্চলগুলো যেগুলো রয়েছে তাদের সম্বন্ধে আপনি কি বলতে চান?
দেখুন, জলবায়ু পরিবর্তন তো শুধু উপকূলীয় অঞ্চলগুলোতে নয়, সব জায়গাতেই পড়ছে। আজকে আমরা দেখেছিলাম যে কানাডাতে আ যেভাবে আজকে তাপমাত্রা বেড়েছিল, সেখানে প্রায় 50°C তাপমাত্রায় গিয়ে পৌঁছেছিল। এবং আজকে এই উপকূলীয় অঞ্চল, যেহেতু আমরা ভারতবাসী এবং ভারতবর্ষের ৩ দিকে হচ্ছে সমুদ্র। তার সাথে আমাদের পাশাপাশি দেশ আমাদের হচ্ছে বাংলাদেশ, এবং এই জায়গাগুলোতে আমরা দেখেছি প্রচুর পরিমাণে কিন্তু ভীষণ আমরা মানে ডে বাই ডে এটা লক্ষ্য করা যাচ্ছে, যে স্টাডিজ থেকে উঠে আসছে যে প্রচুর পরিমাণে ঘূর্ণিঝড়ের পরিমাণ বাড়ছে। হুম। এবং এই ঘূর্ণিঝড় বাড়ার কারণে আমাদের কিন্তু এই জায়গাগুলো অনেকটা ভালনারেবল হয়ে যাচ্ছে। এবং এটা শুধু আমাদের ভারতবর্ষ নয়, আমাদের কিন্তু প্রশান্ত মহাসাগরের ওপরও বিভিন্ন দ্বীপ, কিরিটিবাটি, এরা কিন্তু অ্যাবলিশড হয়ে যাচ্ছে। অ্যাবলিস্ট হয়ে যাচ্ছে। মানে তারা চিন্তা করছে যে দ্বীপগুলোই হারিয়ে যাচ্ছে। তাহলে নতুন আরেকটা কোথায় গিয়ে বসতি স্থাপন করা যায়? হুম। সুতরাং আজকে এই প্রবলেমটা, এটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল লেভেল প্রবলেম। হুম। এটা শুধু লোকালাইজড প্রবলেম নয়। এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই জলবায়ুগত পরিবর্তন হওয়ার কারণে এই উপকূলবর্তী অঞ্চলগুলোতে যেহেতু প্রত্যেক বছর এত পরিমাণ ঘূর্ণিঝড় আসছে, হুম। প্রচুর মানুষ জলবায়ু উদ্বাস্তু হচ্ছে। হুম। এবং এই উদ্বাস্তুরা কোথায় যাচ্ছে বা কোথায় যাবে, সে সম্বন্ধে কিন্তু আমাদের কাছে কোনো রকম পরিষ্কার ফ্রেমওয়ার্ক নেই। জলবায়ু উদ্বাস্তু মানে কি ক্লাইমেট রিফিউজ অফ যেটা? কোর্স ক্লাইমেট রিফিউজি আমরা যেমন দেখেছি যে আমাদের যুদ্ধের কারণে যে রিফিউজি তৈরি হয়, আমাদের কিন্তু এই ক্লাইমেট চেঞ্জ বিপর্যয়। হচ্ছে যখন, তখনও তো এই যেখানে এসে এই ধরনের ঘূর্ণিঝড়গুলো আমফান হোক, আজকে আমরা তো ইয়াস দেখেছি আমাদের ভারতবর্ষে, আমাদের পশ্চিমবঙ্গে, যেখানেতে আমরা দেখেছি আমাদের পুরো সুন্দরবন আয়লা। এলাকা, যে জায়গাতে আয়লার যে প্রভাবটা এসে পড়েছিল, সেখানে কিন্তু এটা আমাদের ভূপ্রাকৃতিকগত প্রভাব। মানে আমরা দেখেছি ভূ-উষ্ণায়ন বেড়েছে, আমাদের বিভিন্ন জায়গায় সি লেভেল রাইজ হচ্ছে, বহু মানুষকে, এই উপকূলবর্তী মানুষদেরকে সরে আসতে হচ্ছে, ঘূর্ণিঝড়ের প্রকোপে তাদেরকে সরে আসতে হচ্ছে। সুতরাং তারা কিন্তু আসলে উদ্বাস্তুতে পরিণত হচ্ছে। হুম। এই জায়গাটা তাদের যে মানে তাদের যে সারা জীবনটা বা একেবারে ফ্যামিলির যে সমস্ত মানুষেরা, তারা কিভাবে তাদের বাকি জীবনটাকে মানে অতিবাহিত করবে, সে সম্বন্ধে কিন্তু আমাদের কাছে খুবই অস্পষ্ট একটা ফ্রেমওয়ার্ক কিন্তু একেবারেই নেই। কারণ যেহেতু জলবায়ু উদ্বাস্তু হুম। একেবারেই আমাদের ইন্টারন্যাশনালি এখনো এটা acclaimed হয়নি। তার কোনো রকমভাবে ফ্রেমওয়ার্কস এখনো পর্যন্ত কিন্তু বিভিন্ন দেশে দাবানলের কারণে উদ্বাস্তু তৈরি হচ্ছে, সি লেভেল রাইজ হচ্ছে, দ্বীপগুলো হারিয়ে যাচ্ছে, তার ফলে উদ্বাস্তু তৈরি হচ্ছে। এবং এটা দেখা যাচ্ছে এখনকার দিনে এসে এটা শুধু মানুষকে উদ্বাস্তু করছে না। মানুষের যে এই বিভিন্ন ধরনের লোভের কারণে, যে আমরা দেখছি যেভাবে আমাদের আ মানে এখন ঘূর্ণিঝড় বাড়ছে বা ভূ-উষ্ণায়নের প্রভাব পড়ছে, এটা কিন্তু আমাদের একটা স্ট্রাকচারাল চেঞ্জেস ও একটা ঘটছে। যার ফলে আমাদের যে সমস্ত জায়গায় মানুষ শুধু নয়, বনাঞ্চলগুলোতে বন্য প্রাণীরা আছে, তারাও এটা খুব মাইগ্রেট ইন্টারেস্টিং করছে। একটা জিনিস। হ্যাঁ। তারাও মাইগ্রেট করছে। হুম। এবং আমি রিসেন্টলি একটা এটার একটা উদাহরণ দিই। আমাদের আ যেটা আমাদের নিকোবর যে আইল্যান্ডটা আছে, হ্যাঁ। সেখানে একটা গালাথিয়া বে, এই যে জায়গাটা, এটা একটা মানে এখন এই সময় দাঁড়িয়ে অত্যন্ত একটা ভালনারেবল একটা জায়গায় পৌঁছেছে। কারণ হচ্ছে যে এখানেতে হঠাৎ করে আমাদের ২০২৬ এ এই রায়টা বেরোলো, এবং সেটা আমাদের গ্রিন ট্রাইব্যুনাল থেকেও ছাড় পেয়ে গেল যে গালাথিয়া বেতে আমাদের ট্রান্সশিপমেন্ট বন্দর তৈরি হবে। এবং এটা নিকোবরের একেবারে মেইন এন্ট্রি পয়েন্টস। এই যে ট্রান্সশিপমেন্ট, যে কন্টিনেন্টাল যে পোর্টটা তৈরি হচ্ছে, তার কারণে তো বহু লক্ষ কোটির ওখানেতে গাছ, সেই গাছগুলো প্রায় ৮ থেকে ১০ লাখ গাছ সেখানেতে কেটে ফেলতে কেটে হচ্ছে। ফেলছে। সুতরাং এই যে গাছ কেটে ফেলা হচ্ছে, তার ফলে সেখানকার বনাঞ্চল, সেখানকার মানুষ, যারা
কিন্তু এখানে ডেভেলপমেন্ট হবে, এখানে ট্রান্সশিপমেন্ট একটা বন্দর তৈরি হবে, বিভিন্ন জায়গায় কিন্তু এখানে এয়ারপোর্ট তৈরি হবে, এখানেতে মানুষ আসবে, ডেভেলপমেন্ট হবে। কিন্তু যারা এখানকার ভালনারেবল ট্রাইব আছে, হুম, তাদের কি হবে? কি হবে? এই যে নিকোবরিজ যারা আছে, যারা আমাদের ওখানে শাম্পেন, এরা তো বহু, বহু কোটি বছর আগে থেকে এই সমস্ত জায়গাগুলোতে তারা আছেন এবং তারা যদি সেখান থেকে অন্য জায়গায় আসে, যেহেতু তাদের খাদ্যাভ্যাস, তাদের রোগ প্রতিরোধ করার ক্ষমতা এক্কেবারে কিন্তু সাধারণ মানুষের থেকে অনেকটা আলাদা এবং তারা যে সমস্ত ভাবে বাঁচে, তাদের যে ট্রাইবাল হিসাবে যে তাদের যে মানে জীবনযাত্রা, সেখান থেকে তাদেরকে যদি বিতাড়িত করা হয় এই ডেভেলপমেন্টের কারণে, তাহলে তো সেই মানুষগুলো যেমন এফেক্টেড হবে, তারা যেমন চিরতরে হারিয়ে যাবে আমাদের হুম। পৃথিবীর বুক থেকে। এছাড়াও কিন্তু তারা যখন আমাদের মানে মেইন ল্যান্ডে এসে পৌঁছবে, সেখানেও কিন্তু অনেক ক্যারিয়ার অফ ডিজিজ আসবে। সেগুলোও কিন্তু এসে পৌঁছতে পারে। সুতরাং সেই দিকগুলো কিন্তু আমরা ভাবছি না। আমরা হয়তো ডেভেলপমেন্ট ভাবছি এবং সবথেকে আরো একটা তথ্য দিই যে এই নিকোবর যে জায়গাটা, আইল্যান্ডস। গালাথিয়া বে যে জায়গাটা, সেখানে কিন্তু আমাদের যেটা সবথেকে সারা পৃথিবীর মধ্যে জায়ান্ট যে টার্টলটা আছে, ও! তারাই সেখানে থাকে। কি নাম সুতরাং সেটা, মানে কি? এটা হচ্ছে গ্রেট লেদারব্যাক ও! টার্টলস এবং সেটা হচ্ছে সবথেকে জায়ান্ট মানে বিশাল আকৃতি। তাদের ওই জায়গাটাতেই হচ্ছে মানে রিপ্রোডিউস করার জায়গা। আজকে ওখানে যদি ড্রেজিং চালানো হয়, গড! ওখানে যদি মানে বনাঞ্চল কেটে দেওয়া গড হয়, সেভ দ্য ওয়ার্ল্ড আরকি। তাহলে এই ধরনের টার্টলস গুলোকে কি আমরা কোনোভাবে বাঁচানোর বা ন্যাচারাল ক্লাইমেটে নিয়ে এসে তাদেরকে রিপ্রোডিউস করার কথা চিন্তা করেছি? হুম। বা তারা তো ভালনারেবল, তারা IUCN লিস্টে আছে, তারা ভালনারেবল কাইন্ড অফ তারা একটা প্রজাতি এবং এটা শুধুমাত্র আফ্রিকা এবং এই জায়গাটায় কিন্তু আমরা পাই। না, সুতরাং এটা তো একটা আমাদের কাছে ট্রেজার্স। আমরা কিন্তু সেগুলো ভাবছি না। আমরা গাছ কেটে ফেলছি, আমরা বনাঞ্চল শেষ করে ফেলছি। আমরা যেভাবে দেখতে পাচ্ছি যে এই লুপ্তপ্রায় যে প্রাণীগুলোকে, হুম, সেগুলোকে আমরা হারাচ্ছি এবং সবথেকে বড় কথা আমরা যেটা জানি যে এখানে এক ধরনের এক প্রজাতির আরেকটা পাখি পাওয়া যায়। আচ্ছা। সেটাও কিন্তু এক্কেবারে মানে আমাদের আর কোথাও পাওয়া যায় না। সেটা হচ্ছে নিকোবরিজ মাঙ্গাভেডিস বলে যে স্পিসিসটা। এই পার্টিকুলার পাখি। পাখিটা এরা কিন্তু যে ডিম পাড়ে যখন, হুম, তারা কিন্তু ওই ডিম পাড়বার সময় তারা বাসাতে ওই তা দেয় না আরকি। মানে ডিমের ওপর তাদের বসে না। ইনকিউবেট করার জন্য তাদেরকে বসতে হয় না। তাদের একটা পদ্ধতি আছে। সেই পদ্ধতিটা হচ্ছে তারা বিভিন্ন এরকম একটা স্তূপ তৈরি করে। এই স্তূপের মধ্যে মানে সেখানে কিছু মানে পচা জিনিসপত্র তারা বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে ওইখানে তারা গিয়ে ডিমটা ফেলে। ওটা কি সলিডিফাই হয়ে যায়? তার ভেতরে ফার্মেন্ট হতে থাকে। ও! মাইক্রোবিয়াল ফার্মেন্টেশনস এর বুঝতে ফলে যেহেতু পচনটা হয়, তার ফলে একটা ওটা নিজস্ব তাপ তৈরি তাপটা। হয়। ওই তাপেতে তাদের বাচ্চাগুলো সেখান থেকে বেরিয়ে আসে। এরকম ঢিপি করে সেটা হয়। এবং ইন্টারেস্টিং। এই পাখিগুলো অদ্ভুতভাবে শুধু সেই জায়গাতেই পাওয়া যায়। হুম, সুতরাং আজকে যদি সেই আমরা তীরটাকে নষ্ট করে দিই, সেখানে যদি হুম। আজকে এই ধরনের বন্দরগুলো তৈরি করি, সুতরাং এই তো শেষ হয়ে যাবে। পাখিগুলো তো শেষ হয়ে যাবে। কারণ এগুলোর প্রায় এখন নাম্বারস এ যেটা রিসেন্টলি কিছু কাউন্টে যেগুলো উঠে এসেছে তথ্য, যে ৭০০ থেকে ১৫০০ পেয়ার্স আছে। এবার সেইখান থেকে তাদেরকে যদি আমরা বাঁচিয়ে না রাখতে পারি বা তাদের এই যে সুন্দর একটা সাস্টেনেবল মেকানিজম এ যে হুম, তারা বসতি স্থাপন করছে, হুম, সেই জায়গাটা আশ্রয়স্থল হিসেবে কাজ করছে। সুতরাং সেই প্রাণীগুলো হুম, তো আজকে লুপ্তপ্রায় হয়ে যাবে। হুম, সেগুলো কিন্তু আমরা আমাদের যে সভ্যতার যে অগ্রগতিতে সেগুলো কিন্তু ধুলোচাপা হুম, পড়ে যাচ্ছে। মানে সেই দিকটা আমরা তাকাই না। মানে হুম। সেই দিকগুলোকে আমরা ইগনোর করি। সুতরাং পরিবেশ হচ্ছে এমন একটা বিষয় যেটাকে ইগনোর করলে চলবে না। মানে আমাদের একটু চোখ কান খোলা রাখতে হবে। একদম। আমাদের
আমরা যেকোনো ধরনের ডেভেলপমেন্টের কথা ভাবলেও আমাদের সেখানকার যে জায়গায় গিয়ে আমরা ডেভেলপমেন্টের কথা বলছি, সেখানকার জনবসতির কথা ভাবতে হবে, সেখানকার বনাঞ্চলের কথা ভাবতে হবে, সেখানকার যে সমস্ত প্রাণীগুলো, বন্য প্রাণীগুলো তারা সেই বনটাকে আশ্রয় করে বেঁচে থাকে, হুম। সেই আশ্রয়স্থলকে শূন্য করে দিলে হবে না। তাদেরকে ট্রান্সলোকেশন এর কথা ভাবতে হবে। যদি করতে হয় সেখানে, তাদের কথাও ভাবতে হবে যে হুম। তারা কতটা অ্যাডপ্ট করতে হুম। হচ্ছে। এই ধরনের কোনো গবেষণা বা তাদেরকে এই লোকেট করার কোন রকম কিন্তু আমরা দেখি না যে মানে কোনো উদ্যোগ নেওয়া হয়। যদি এই ম্যাডাম, এটা খুব ডেভেলপমেন্টের ইন্টারেস্টিং। আপনি একজন এনভায়রনমেন্টাল সায়েন্টিস্ট। আপনি শুরুতেই যেটা বললেন যে আমাদের অনেক বেশি অ্যাওয়্যার হতে হবে। আমাদের অনেক বেশি সচেতন হতে হবে পরিবেশ। কিন্তু প্রশাসন বা আমি আমি কোনো মানে কাউকে বলছি না। এই যে আমরা যে নতুনের দিকে এগোচ্ছি যে আমাদের নিকোবর আইল্যান্ডস এ গিয়ে ওখানে আমাদের কিছু একটা করতে হবে। এই যে আমাদের এখানে একটা জমি থেকে ফ্ল্যাট বানাতে হবে। এই যে একটা চলছে কন্টিনিউয়াস একটা প্রসেস, অ্যান্ড দিস ইস আ পার্ট অফ সিভিলাইজেশন। ইটস আ পার্ট অফ সিভিলাইজেশন। তো সেই জায়গাটাতে আপনাদের মতন মানুষ যারা এইটার সাথে লড়ার চেষ্টা করছেন, তারা কিভাবে এটাকে লড়েন? কিভাবে আটকানোর চেষ্টা করেন? মানে আপনারা কি আটকানোর চেষ্টা করেন? কোনো মেসেজ দেন প্রশাসনকে? মানে কি হয় এই প্রসেসটা একটু জাস্ট জানতে চাই। না, অবশ্যই সেটা নিয়ে আমাদের সবসময় একটা মানে এটা নিয়ে মেসেজ আমরা আমরা যেটা করতে পারি এটা আমরা প্রশাসনের কাছে আমরা একটা আবেদন করি। হুম, এই আবেদনটা আমরা রাখতে পারি হুম, সমস্ত কিছুতেই হুম, এবং সবকিছুতে যেখানে আমরা দেখি যে পরিবেশ বিঘ্নিত হচ্ছে, হুম, বারবার কিন্তু আমরা সেই জায়গাটা যে হোক, আজকে স্টেট হোক, আজকে সেন্ট্রাল হোক, হুম, সেই জায়গাটা আমরা একটা অ্যাপিল রাখি যে এইভাবে এই দৃষ্টিভঙ্গিতে যাতে দেখা হয়। কিন্তু বহু ক্ষেত্রেই সেটা দেখা হয় না। কারণ আমরা জানি যে বিভিন্ন জায়গায় যে আজকে যে lead free color এর কথা বলা হচ্ছে, হুম, রঙের ব্যবহারের কথা বলা হচ্ছে, পরিবেশের বিভিন্ন আমরা দেখতে পাচ্ছি জলাভূমিগুলোকে বাঁচিয়ে রাখার কথা বলা হচ্ছে। কারণ জলাভূমি বাঁচলে তবেই কিন্তু একটা ব্যালেন্স তৈরি হয়। আমরা কখনো এটা বলতে পারি না হঠাৎ করে এইরকম একটা হতে পারে না যে একটা জায়গা হুম, সেটা মানে একেবারে কার্বন নিউট্রাল হয়ে গেল। হুম, ইট ইস ইম্পসিবল। আমরা যদি ভেবে থাকি যে আমরা কার্বন নিউট্রাল এ পৌঁছবো বা নেট জিরো তে পৌঁছবো, ডিফিকাল্ট, ইট ইস নট পসিবল ইন ওয়ান ডে। তার ইম্পসিবল। জন্য কিন্তু আমাদেরকে এই ছোট্ট যে সমস্ত মানে কাজগুলো আছে সেগুলোকে কিন্তু আমাদেরকে একত্রিতভাবে করে যেতে হবে। এবং সেইগুলোই পার্ট অফ দিস ওয়ার্ক। হুম, মানে আজকে এয়ার কোয়ালিটি মনিটরিং করা এবং এয়ারকে পিউরিফাই রাখা সেটাও যেমন এটার একটা পার্ট। এখানে কার্বনের যে মাত্রাটা যখন বেড়ে যাচ্ছে সেই মাত্রাটাকে যদি কন্ট্রোল করতে হয় সেটাও কিন্তু আজকের আমাদের একটা পার্ট যে কিভাবে আমরা এই কার্বনটাকে লিমিটের মধ্যে রাখবো, সেটাও কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হচ্ছে। হুম, সুতরাং পরিবেশ নিয়ে রাজনীতি নয়। পরিবেশ হচ্ছে এমন একটা বিষয় যেটা আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং সেটা অবশ্যই সাস্টেনেবলি হুম, গ্রো করাটা। হুম, নেচার বেসড সলিউশনস এর দিকে আসা। আমরা বহু জায়গায় ম্যানগ্রোভস আমরা প্ল্যান্টেশনস করেছি এবং এই ম্যানগ্রোভস যেহেতু আমরা জানি যে এটা ভীষণ শক্তভাবে আমাদের মানে মাটির সাথে আটকে রাখতে পারে। সুতরাং এই যে আজকে সি লেভেল রাইজ হচ্ছে, সুতরাং প্রচুর পরিমাণ এই ধরনের ড্রাইভটা দরকার। শুধু হাতে কলমে না, শুধু ডকুমেন্টেশনস নয়। মানে প্রকৃত কাজ। প্রকৃত কাজ যদি আমরা করি, তাহলে যে সমস্ত জায়গায় আজকে নদীর ভাঙন হয়ে যাচ্ছে, হুম, সেই জায়গাগুলোকে কিন্তু আমরা নেচার বেসড সলিউশনস এর মাধ্যমে কিন্তু আমরা বাঁচিয়ে রাখতে পারি। এরকম সারা পৃথিবীতে অনেক জায়গাতে অনেক জায়গায় দেখা যাচ্ছে যে এই জলবায়ু পরিবর্তনগত কারণে কিন্তু আমাদের মানে নদীর গতিমুখ পরিবর্তন হচ্ছে। সুতরাং সেই জায়গাটা কিন্তু আমাদের বুঝতে হবে। আমাদের সেইভাবে অ্যাডাপ্ট হতে হবে। পরিবেশের যে পরিবর্তনগুলো আসছে সেগুলোকে আমাদেরকে বোঝবার মতো সংবেদনশীল মন থাকতে হবে বা সেই জায়গাটাকে আমাদেরকে কাজ করতে হবে। তবে কিন্তু আজকে আমরা এটাকে বাঁচিয়ে রাখতে পারব। এই যে নদীর গতিপথ পাল্টে যাচ্ছে, এই যে আমার এখন মনে আছে ২০১৩ তে যে কি বলে? যে আমাদের
এই যে শিব মন্দির খুব নামকরা, যেটা প্রচন্ড গ্লেশিয়ার ফেটে আমাদের কেদারনাথ। কেদারনাথ। হুম। কেদারনাথের ওখানে নাকি এখন যখন পোস্ট দ্যাট ওটা নাকি যখন আবার একটা কনস্ট্রাকশন করল, যখন ওটাকে আবার রিভ্যাম্প করার চেষ্টা করছিল, তখন নাকি মন্দাকিনী আর সরস্বতী, সো এই দুটো নদীর রাস্তা নাকি ওরা একটা দিকে করে দিয়েছিল। তো সেটা কি মানে এইগুলো কি খুব মানে এগুলো আমি জানি না, মানে হোয়াট আর দ্য ইফেক্টস অফ দিস অন আওয়ার ডেইলি লাইফ? সেটা একটা খুব বড় ব্যাপার, না? না, জিনিসটা ভাবতে হবে যে আমাদের মানে কি ধরনের প্রকল্পগুলো আমরা হুম, করছি হুম। বা এই এই নদীগুলোকে বেস করে কিন্তু আমাদের নদীমাতৃক সভ্যতা। সুতরাং এই নদীকে আমরা বেস করে আমাদের বিভিন্ন কাজে আমরা ব্যবহার করি। বা জীবিকা। জলবিদ্যুৎ তৈরি করে আমরা জলবিদ্যুৎ তৈরি করার চেষ্টা করছি। কিন্তু তার সাথে, সাথে এটাও বুঝতে হবে যে আমাদের এই ভারতবর্ষ তথা যে সমস্ত জায়গায় এই ধরনের একেকটা vulnerable এই ইনসিডেন্ট ঘটছে, হুম, সেখানকার ভূপ্রাকৃতিক চরিত্রগুলো কি আছে? হুম, সেখানে কিন্তু আজকে ভঙ্গুর যদি হয়ে যায়, সেখানে যে ঈশ্বরের যে লাইনগুলো আমরা যে স্তুতিগুলো দেখতে পাচ্ছি, হুম, সেগুলো সেই ফাটলগুলোকে সেগুলোকে তো আমরা রিক্লেম করতে পারছি না। সুতরাং সেই জায়গা থেকে আজকে গতিপথ যদি কোথাও চেঞ্জ হয়, হুম, সেই আজকের মানে সেই যুগে দাঁড়িয়ে সেই মন্দিরগুলোর কিন্তু সেই স্ট্রাকচার ছিল, হুম, সেটা কিন্তু ভেঙে পড়ে যায়নি। হুম, সেটা কিন্তু স্ট্রাকচারালি সেই গতিপথকে সেইভাবে কিন্তু সেইখানে দাঁড়িয়ে আছে। সুতরাং টেকনোলজিক্যাল আমরা বলি আজকের দিনে দাঁড়িয়ে আমরা টেকনোলজিক্যাল অনেকটা বেশি আমরা এগোচ্ছি। কিন্তু বুঝতে হবে যে আমাদের মাটির গতি প্রকৃতি কি, মাটির প্রকৃতিটা কি ধরনের আছে, কিভাবে তার পিএইচ লেভেল চেঞ্জ হচ্ছে, সেখানে স্যালিনিটি বাড়ছে কিনা। হুম, বহু জায়গায় কিন্তু এই স্যালাইন হওয়ার কারণে অনেক জনবসতি যেমন চেঞ্জ হয়ে যাচ্ছে, সেখান থেকে মানুষ যেমন সরে আসছে, সেখানকার কিন্তু যে রোড কনস্ট্রাকশনস সেগুলো নষ্ট হচ্ছে। আমরা এটা দেখতে পাচ্ছি যে ব্রিজগুলো নষ্ট হুম, হয়ে যাচ্ছে। সুতরাং এইগুলো মেইনটেন্যান্স ও দরকার সেভাবে। কারণ এই জায়গাগুলোতেই তো আমাদের বুঝতে হবে যে আমাদের পরিবেশের যে পরিবর্তন যেটা হচ্ছে, যেখানে জলবায়ু পরিবর্তন হচ্ছে, সেগুলোর প্রভাব তো আমাদের ডেইলি লাইফ এর উপর এসে হুম, পড়ছে। সুতরাং পরিবেশ খাতে আমাদের চিন্তাভাবনাটা কিন্তু আরো অনেক বেশি করতে হবে এবং ফান্ড অ্যালোকেট করতে হবে। যেটা আমরা কিন্তু গবেষণার কারণে যে পরিবেশেতে গবেষণার জন্য আমাদের ফান্ড অ্যালোকেশনস ইটস ভেরি লিমিটেড। সে জায়গাটা তো আমাদের সুযোগই হচ্ছে না জানবার, বোঝবার, তার ডেটা কালেকশনস করবার, সেটাকে অ্যানালিসিস করবার সেই সময়টাই আমরা দিচ্ছি না। সুতরাং আমরা একটা কনস্ট্রাকশনস করছি, তারপর আমরা ওটার উপর আরেকটা কনস্ট্রাকশনস করে ফেলছি। কিন্তু সেই কনস্ট্রাকশনসটা কেন ভাঙলো, কি জন্য হলো, সেখানে আদৌ করা যায় কিনা, সেই জায়গাগুলো কিন্তু আমাদের চিন্তা ভাবনা করাটা আরো দরকার এবং সঠিক পদক্ষেপ নেওয়াটা আমাদের ভীষণভাবে মানে শুধু আমরা যদি বৈষয়িক চিন্তা ভাবনা করি, তাহলে পরিবেশের সাথে সেটা সংঘাত কিন্তু সব। বারবার লাগছে। এই খুব মজার ব্যাপার, এই ম্যাডাম এই কনটেক্সট এ একটা জিনিস বলছি। যেমন আমি যেখানে থাকি, আমার বাড়ির উল্টো দিকেই রবীন্দ্র সরোবর। তো ওখানে এখন যেটা খুব দেখা যাচ্ছে, আমি রোজ মানে প্র্যাকটিক্যালি বিকেল বেলা যদি আপনি ছাদে ওঠেন, দেখবেন ঝাঁকে, ঝাঁকে বাদুড়। মানে আমি না এত বাদুড় কখনো ছোটবেলায় দেখিনি। মানে এত বছর আমি আছি, ঝাঁকে, ঝাঁকে বাদুড়। আচ্ছা। তারপরে হলো একটা মারাত্মক, প্রত্যেকটা বাড়িতে একটা কমপ্লেইন এখন শুরু হয়েছে যে আমাদের বাড়ির মধ্যে ভাম ঢুকে পড়ছে। রেগুলার ভাম আসছে, বেজি আসছে। আমি জানি না কোনদিন হয়তো সাপও চলে আসবে সাদেন অ্যাভিনিউতে। কিন্তু আমি এটাই জানতে চাইছি, এই যে একটা কোথাও একটা আনরেস্ট আছে, যার জন্যে বোধহয় এরমভাবে ওরা এখন আস্তে, আস্তে, যেমন নিউ টাউনে তো খুবই শোনা যায় যে খুব বড়, বড় সাপ বেরোচ্ছে। মানে বাস্তু সাপ হতে পারে কি জানি না আমি কি এগুলো। তো এই যে একটা কমপ্লিট চেঞ্জ, যে আমার মানে আমরা যে সারাক্ষণ কিছু একটা সিভিলাইজেশন এর জন্য করে চলেছি, তার জন্যে যে এনভায়রনমেন্ট এর উপরে একটা প্রভাব পড়ছে এবং ওদের উপরে একটা প্রভাব পড়ছে, সেটা তো হ্যাঁ। হ্যাঁ, এটা কিন্তু চেঞ্জ না। এটা আমি অন্য অ্যাসপেক্টস একটু বলব। হুম, সেটা হুম। হচ্ছে যে প্রত্যেকটা জীবের একটা নিজস্ব করিডোর থাকে। ওকে। প্রত্যেকটা জীবের। এটা যদি অ্যানিমাল বিহেভিয়ার আমরা স্টাডি করে দেখি, তাহলে কিন্তু আমরা এই জায়গাটা খুব, খুব ভালো করে আমরা দেখব, বুঝবো এবং সেটা স্টাডি করলে খুঁজেও পাওয়া যায় যে সে সেই করিডোরের বাইরে যেমন আমরা দেখি যে একটা পাড়ার কুকুর অন্য পাড়ার কুকুরকে যেমন অ্যালাও করে না, আবার সে কিন্তু সহজে যায় না। হুম, ঠিক সেরকম এই যে আপনি বলছেন যে কোনো জায়গায় হঠাৎ করে আমরা বাদুড় দেখতে পাচ্ছি, হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি। সুতরাং আমরা হয়তো তাদের করিডোরে গিয়ে পৌঁছেছি।
মানে আমরা আমাদের যে হুম, এক্সটেন্ড করছি, আমাদের ল্যান্ড যে এক্সটেন্ড করছে, আমাদের কনস্ট্রাকশনস যেভাবে আমরা এক্সটেন্ড করছি, সুতরাং এই করিডোরের লিমিটেশনসটা আমরা রাখছি না। আমাদের কাছে কোনো পেরিফেরি নেই। আমরা পৌঁছে যাচ্ছি তাদের কাছে। সুতরাং তাদের তো বাঁচতে দিতে হবে। তাদের তো আমরা রিঅ্যালোকেট করছি না। হুম, তারা তো তাদের বাস্তুতন্ত্র যে জায়গাটায় আছে, তারা তো সেখান থেকে আনরেস্ট হয়ে পড়ছে। হুম। তারা তো না পাচ্ছে তাদের খাদ্য, না পাচ্ছে তাদের বাসস্থান। তারা সেই জায়গা থেকে তখন মানুষের ওপর কিন্তু তারা চলে আসছে। চলে আসছে। মানে তাদেরকে মানে বিশেষত মানে তাদেরকে ডিস্টার্ব না করলে তারা কিন্তু সাধারণভাবে মানুষের করিডোরে আসার নয়। এভাবে সমস্ত যদি আমরা বৈজ্ঞানিকভাবে যদি দেখি, দৃষ্টিভঙ্গি দিয়ে দেখি, প্রত্যেকটা জীব এবং প্রত্যেকটা অ্যানিমালস কিন্তু নিজস্ব করিডোরে থাকতে বিচরণ করতে ভালোবাসে। পারবে। সেখানে আমাদের হস্তক্ষেপ হয়ে যায়। একদমই তাই। মানে আমরা আমাদের যে থাকার যে জায়গাটা, সেটাকে আমরা এক্সটেন্ড করে ফেলছি হুম। এই কারণে। আচ্ছা ম্যাডাম, আমরা মোটামুটি তো ডিসকাশনটা অনেকটাই, একদিনে তো পুরোটা কভার করা যাবে না, এত বড় একটা বিস্তৃত জিনিস। তো আমি জাস্ট যাওয়ার আগে একটা ছোট জিনিস একটু আপনাকে জিজ্ঞেস করতে চাই যে ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের যে ঝুঁকিটা আমাদের কমাতে হবে, তার জন্য পরিবেশ বান্ধব হতে হবে হয়তো আমাদের অনেক বেশি। আর আমরা একদম ব্যক্তিগতভাবে আমরা কি পদক্ষেপ নিতে পারি? এটা যদি আপনি আমার দর্শকদের বলেন, তাহলে তারা একটু হয়তো সচেতন আরো হবে। সবথেকে যে বিষয়টা যে পরিবেশগত ঝুঁকিগুলো কিন্তু আমাদের দিনের দিন বাড়তে চলেছে। মানে আজকে আমরা যেটা একটু আগে আলোচনা করছিলাম, যেখানে আমরা দেখেছিলাম যে বৃষ্টিপাতের যে ঘূর্ণিঝড়ের যে ফ্রিকোয়েন্সিটা ছিল, যদি বিগত লাস্ট 2 ইয়ার্স টু 3 ইয়ার্স এর ডেটা একটু পরিসংখ্যান নিয়ে যদি দেখা যায়, তাহলেই কিন্তু আমরা বুঝতে পারব যে কিভাবে ফ্রিকোয়েন্সিটা বেড়েছে। কতবার এই ঘূর্ণিঝড়গুলো ঘুরে, ঘুরে আসছে। কত নিম্নচাপের সৃষ্টি হচ্ছে। কিভাবে বৃষ্টিপাতের হুম। যে মানে আমাদের একটা বৃষ্টিপাতের প্যাটার্ন থাকে, নির্দিষ্ট প্যাটার্ন থাকে। যে এই সময় আমরা বৃষ্টিপাতটা পাই, যেটা আমরা দেখি যে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে আমাদের কিন্তু এখন একটা হঠাৎ করে আমরা দেখছি ফেব্রুয়ারিতেও বৃষ্টি হচ্ছে এবং সাংঘাতিকভাবে সেখানেতে বৃষ্টিপাত হওয়ার একটা কোনো ইন্ডিকেশনস ছিল না, কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। কোনো জায়গায় দেখছি যে টেম্পারেচার হু, হু করে ৫০ ডিগ্রি ছাড়িয়ে যাচ্ছে। এই যে একটা মানে অদ্ভুত একটা মানে ব্যবহার আমরা দেখতে পাচ্ছি, যেটা মানে আমরা যেটাকে বিজ্ঞানের ভাষায় বলা যেতে পারে যে খামখেয়ালি। যে আবহাওয়া যে খামখেয়ালিপনা, এটার সাথে কিন্তু মানুষকে অ্যাডপ্ট করতে শিখতে হবে। এই অ্যাডাপ্টেশন ইস ভেরি টাফ। ভীষণ টাফ। আপনাকে যদি হঠাৎ করে বলা হয় যে আজকে -4°C যেখানে টেম্পারেচার, সেখানে গিয়ে অ্যাডাপ্ট করতে হবে। আর সেখানকার মানুষকে যদি বলা হয় আজকে যেখানেতে সে ২ 40 ডিগ্রি। ডিগ্রি ৩ ডিগ্রিতে থেকে অভ্যস্ত, হঠাৎ করে তাকে ২৪-২৫ ডিগ্রি বা সেখানে ৪৫ ডিগ্রি টেম্পারেচারস এ তাকে অ্যাডাপ্ট অ্যাডাপ্ট করতে হবে। ইট ইস ভেরি টাফ। এটা একদিনে সম্ভব নয়। এটা যদি আপনি ক্লাইমেট সম্বন্ধে নিজে ওয়াকিবহল না হওয়া, তার খাদ্যাভ্যাস যেটা থাকছে, যে যে যেভাবে খাওয়ার বা যেভাবে যে খাদ্যাভ্যাসে যে পরিচিত ছিল বা খেয়ে এসেছিল, সেটাকে যদি সে পরিবর্তন না করে, তাহলে কিন্তু সে অসুস্থ হয়ে পড়বে হুম, এবং সে অ্যাডাপ্ট করে নিতে পারবে না। সেই টেম্পারেচারস এ সে এক্সিস্ট করতে পারবে না। সে ক্রমাগত অসুস্থ হতে, হতে সে কিন্তু বিভিন্ন কোমরবিড ফ্যাক্টরস এ সে কিন্তু অ্যাফেক্টেড হয়ে যাবে। এবং এইভাবেই আমরা দেখতে পাচ্ছি যে আজকে WHO রিপোর্টে কিন্তু উঠে এসছে যে ৫ বছর বয়সী বাচ্চাদের মৃত্যু ঘটছে বায়ু দূষণে। এবং এই বায়ু দূষণের যে প্রভাব, সেটা কিন্তু আমাদের এই শিশুদেরও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমরা বাঁচিয়ে উঠতে পারছি না। সাংঘাতিক। যদিও তারা কিন্তু adaptations rate is very high. আমাদের এই মানে যেকোনো বয়স্কদের থেকে শিশুদের adaptations অনেক বেশি থাকে। সুতরাং এইভাবে যদি আমরা দূষণের প্রকোপে দিনের পর দিন আমরা যদি পড়তে থাকি, তাহলে যদি আমরা নেচারকে আমরা না বুঝি বা নেচার বেসড যে সলিউশনস গুলোর দিকে আমরা যদি না আসি, আমরা যদি ক্রমাগত আমরা জীবাশ্ম জ্বালানি ব্যবহার করি, এই জীবাশ্ম জ্বালানি থেকে আমাদের যেভাবে কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, নাইট্রাস অক্সাইড এগুলো ডাইরেক্টলি এসে আমাদের যেভাবে বাতাসে এসে মিশছে, সেখানে কিন্তু আমাদের পলিসিগত চেঞ্জেস যদি না হয়,
তাহলে আমরা এইভাবে যে একটা আনরেস্ট কন্ডিশনস যেভাবে চারদিকে চলছে, এটা কন্টিনিউ মানুষ যেভাবে অসুস্থ হয়ে পড়ছে, জনস্বাস্থ্য যেভাবে ভেঙে পড়ছে, বিভিন্ন জায়গায় আমরা প্রত্যেক বছর আমরা দেখতে পাই যে বহু মানুষের মৃত্যু ঘটে ডেঙ্গুতে, ম্যালেরিয়াতে। সুতরাং এই ডেঙ্গু, ম্যালেরিয়া এগুলো কিন্তু আমাদের এখনো পর্যন্ত আজকের যুগে দাঁড়িয়ে, আজকের যেখানে প্রযুক্তি, আজকে আমরা চাঁদে মানুষ চলে যাচ্ছে। আজকে আমাদের যেকোনো সমুদ্রের আমরা দেখতে পাচ্ছি কত নিচে পর্যন্ত মানুষ পৌঁছে যাচ্ছে। সেখানে কিন্তু গিয়ে মানুষ খুঁজে পাচ্ছে প্লাস্টিকস। সেখানে আজকে প্লাস্টিকস পৌঁছে যাচ্ছে, যেখানে সূর্যের আলো পৌঁছতে পারছে না। সুতরাং এটা তো আমরাই মানুষেরাই আমরা ক্যারি করে যাচ্ছি। আমরা যদি না বুঝি আমাদের সভ্যতাকে যেভাবে আমরা নিয়ে যাচ্ছি, সেভাবে আগামী প্রজন্মের কাছে আমরা কি রেখে যাব? সুতরাং সেই জায়গাটা কিন্তু আমাদেরকে সত্যিই সচেতন হওয়ার সময় এসেছে। কারণ পরিবেশ হচ্ছে এমন একটা বিষয়, আমি মনে করি যে পরিবেশ নিজেকে কিন্তু সচেতন করতে হয় বা নিজেকে সচেতন হতে হয়। আপনার চারদিকে অনেক কিছু থাকছে, প্লাস্টিকস এর ব্যবহার হচ্ছে। সুতরাং আসি না একটু প্লাস্টিকের পরিবর্তে একটু আমাদের যে গ্রাম বাংলার যে সমস্ত ব্যাগগুলো, চটের ব্যাগ, জুটের ব্যাগ, আমাদের কাপড়ের কাগজের ব্যাগ, ব্যাগ। কাগজের ব্যাগ, এই ধরনের ব্যাগগুলোকে আসুন না একটু ব্যবহার করে দেখি। যে একটু পরিবর্তন আনি, নিজে থেকেই একটু পরিবর্তন আনার চেষ্টা করি। সবকিছু যতক্ষণ না আমাদেরকে ফোর্স আইন করা। প্রয়োগ করা হবে, যতক্ষণ না আইনের ধাঁচে আমরা যতক্ষণ না মানুষের থেকে ফাইন নেব, হুম। ততক্ষণ আমরা পরিবেশ সচেতন হব না। সেটুকুই আমার মনে হয়। সত্যি ঠিক বললেন। দারুণ লাগলো। থ্যাংক ইউ ম্যাডাম। আর আপনাদের বলছি যারা আমার দর্শক, যারা দেখলেন অনুষ্ঠানটা, আপনারাও সচেতন হন। এই সচেতনতার টাইমটা যে এসে গেছে সেটা কিন্তু ম্যাডাম এতক্ষণ ধরে বললেন। আমাদের সচেতনতা কিন্তু আমাদের নিজের হাতে। এখানে কোনো আইন দিয়ে আপনাকে সচেতন করা যাবে না। সচেতন হতে গেলে আপনাকে নিজে থেকে শোধরাতে হবে নিজের ব্যবহারকে। প্রকৃতিকে ভালোবাসুন, এনভায়রনকে ভালোবাসুন আর মানব সেবায় নিজেকে নিযুক্ত করুন সেইভাবে। তো আজকে এখানেই আমি এপিসোডটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। এটা যত বেশি শেয়ার হবে তত মানুষ জানতে পারবে। বিকজ এখন আমাদের এই নলেজটা দরকার। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন। নমস্কার।